কেউ যদি বলে আপনাকে যে আমি সত্য সন্ধান করছি, তাকে আপনি বিশ্বাস করবেন। কিন্তু যে আপনাকে বলবে আমি সত্যকে খুঁজে পেয়ে গেছি, তার থেকে আপনি দূরে। জীবনের সূর্য যদি পশ্চিমে ঢলে যায়, তখনই বুঝতে হবে মানুষের ইগো, মানুষের অহংকার, মানুষের লোভ এগুলো বেড়ে গেছে। আর লোভ একটা এমন জিনিস, আপনার জীবন আপনি রতন টাকার মতো জীবন কাটাবেন, কিন্তু আপনি চিন্তা করতে পারবেন ওই গ্রামের ওই লোকটাকে রাস্তায় যেতে গেলে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। আজ থেকে যদি আমরা প্রতিজ্ঞা করি, হাসি পেলে আমরা হাসবো না, বলবো রাম। নমস্কার, আমি অলোক সরকার। ওয়ান মিডিয়া এডুটেনমেন্টে আজকে আরও একটা এপিসোডে আপনাদের সামনে হাজির করেছি এমন একজন মানুষ, যে মানুষটা আজকে ভারতবর্ষে হয়তো বহু চর্চিত, কিন্তু এনার একটা অন্য যে বিরাট দিক, যেটা বোধহয় এখনো পর্যন্ত উন্মোচিত হয়নি। আজকে আমরা সেই বিষয় নিয়ে আসবো। আমাদের সামনে হাজির হয়েছেন একাধারে গণিতজ্ঞ, একাধারে মোটিভেটর, কবি, সাহিত্যিক এবং বোধহয় আরও অনেক কিছু। তো আজকে আসুন আমরা সেই মানুষটাকে জানি, কিভাবে তার উদ্দেশ্য, তার ভাবনা চিন্তা, তার কিভাবে তিনি চিন্তা করেন, এই বিষয়গুলো আমরা জানবো। এবং অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোডে আসার জন্য উত্তীয়বাবু। এবং আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় উত্তীয় কুণ্ডু, যিনি আজকের দিনে আপনাকে বললামই, বলার অবতার নেই, অবকাশ নেই, যে কিভাবে উনি সমাজের উপরে দাঁড়িয়ে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে উনি কাজ করে চলেছেন। তো আমার আজকে আপনাকে যে প্রথম প্রশ্ন, যে আপনি বর্তমানে মানুষ জীবন সম্পর্কে আপনার কি ধারণা, মানে এই যে বর্তমানের সমাজ খানিকটা দ্বিধা বিভক্ত বা কিছু, এইটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, মানুষের জীবন ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। তো জটিল হয়ে যাওয়ার কারণ, মানুষের জীবন আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্ট হয়ে আসছে। সত্য যুগে অনেক খোলামেলা ছিল, তখন যুদ্ধটা দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে হয়েছিল। তারপরে ত্রেতায় এসে যুদ্ধটা আরও ছোট হলো, একই ওয়ার্ল্ডের দুটো প্রজাতির মধ্যে যুদ্ধ, রাক্ষসকুল এবং মানবকুলের মধ্যে। তারপরে যুদ্ধটা আরও মাইক্রো হয়ে গেল দাপরে এসে, যুদ্ধটা তখন দুই ভাইয়ের মধ্যে, কৌরব এবং পাণ্ডব। কাজে সহজে অনুমেয় যে এই যে জগৎটা, আমরা যে যুগে রয়েছি, কলিযুগ বলে এটাকে, সত্য মিথ্যা জানি না, কিন্তু এই যুগে যুদ্ধটা অনেক বেশি মাইক্রো। এই যুদ্ধ শুধু বাইরের সঙ্গে আমার নয়, আমার নিজের সঙ্গে আমার। তা নিজের সঙ্গে নিজের যুদ্ধ বলতে গেলে আগে জীবনটাকে রিয়ালাইজ করতে হবে। হোয়াট ইজ লাইফ, এটা যদি আপনি প্রশ্ন করেন, আমি বলি লাইফ ইজ লাইফ আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ডিভাইন। যতক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গায় নিজেকে প্রতিপন্ন করতে না পারবেন, ততক্ষণ আপনি জীবনের মর্মটা উপলব্ধি করতে পারবেন না। যদি আমি এইভাবে এক্সপ্লেন করি যে, কিপিং সান এজ উইটনেস অন দ্য অ্যাডভেন্ট অফ নিউ মর্নিং, মাই এভার ডিসগাইজড মাইন্ড হ্যাভিং রিয়েলাইজড আই স্টার্ট মাই লাইফ। এইখান থেকে আমাদের সূর্য সাক্ষী রেখে নতুন দিনের আলোয় চিরদিনের সেই ছদ্মবেশী অপরিচিত মনকে উপলব্ধি করে আমার জীবনের পথ চলা শুরু। কিন্তু এখানে যখন আপনি চলতে যাবেন, যে প্রথম যে সমস্যা, মনে করুন দ্য অ্যানালিসিস অফ দ্য পাস্ট ক্যান বি স্টপড, মানে ওই যে দ্য মাস্টিকেশনস অফ দ্য ইভেন্টস লেফট বিহাইন্ড ক্যানট বি এ কল টু এ হল্ট। মানে ওই যে কুকুরটা যে পড়ে থাকা হাড়টাকে চিবোচ্ছে, জানে ওর মধ্যে কিন্তু কোনো শ্বাস নেই, কোনো মাংস নেই, কিন্তু তবুও চিবিয়ে যাচ্ছে। এইভাবে আমরা যদি অতীতটাকে যদি বারবার বারবার পেশাতে থাকি, তার মধ্যে কিন্তু কিচ্ছু পাবেন না। বাট দ্য পসিবিলিটিস অফ দ্য প্রেজেন্ট, দ্য অ্যাপ্রিহেনশন রিগার্ডিং দি ফিউচার, ভবিষ্যতের আশঙ্কা, বর্তমানের সম্ভাবনা, এটা তো ফেলতে পারেন না আপনি। বিকজ লাইফ ইজ নট এ নোবেল আর ফিকশন দ্যাট ইট ক্যান বি স্টপড অ্যাট উইল। জীবনটা উপন্যাস নয় যে ভালো না লাগলো আর বন্ধ করে রেখে দিলেন। সো আই ক্যান চেঞ্জ দ্য মুড অফ ডিসলাইকস ইন্টু দ্যাট অফ লাইকস। সুতরাং ভালো নাড়াগার না কথাটা কাটাতে হবে আমাকে, তবেই আমরা জীবনের রিয়ালাইজেশনটা খুঁজে পাবো। মানে যদি আপনি মনে করেন যে কেউ যদি আমাকে, ইফ সামবডি আস্ক মি, মাই রিপ্লাই ইজ দ্যাট আই এম নট স্টোন বাট হোয়াট এ স্টার সাম প্লেসড। আপনি যদি আমায় জিজ্ঞাসা করুন, আমি বলবো আমি পাথর নই, জল, যেমন পরিবেশ শুধু গড়িয়ে যাই মাত্র। দিস ইজ লাইফ, neither it can be shown.
তার মানে আরো অনেক বেশি উন্মুক্ত। আরও অনেক বেশি উন্মুক্ত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বলাকায়, হেথা নয় অন্য কোথায় অন্য কোনখানে। আমরা ম্যাথমেটিক্সের লোক, আমরা একটু ম্যাথমেটিক্সে চলে আসে আর কি কথা বলতে বলতে, মানে যে রক্ষে সোজা উঠে যাব ফ্রম নাদির টু জেনিত, এক্স ইকাল টু এ, ওয়াই ইকাল টু বি, জেড ইকাল টু জিরো দিয়ে। আবার ওয়ার্ডসওয়ার্থ যখন বলছেন তখন বলছেন দ্য স্কাইলার্ক, মানে ওনার কিন্তু ভূমানন্দকে উনি টাচ করতে চান, কিন্তু ওনার জগৎ সংসারকে উনি ভুলতে পারবেন না। মানে একটা বিন্দু থেকে ওনার যা দূরত্ব, একটা সরলরেখা থেকে তার দূরত্ব সমান হবে। দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকাল টু 4ay, একটা প্যারাবোলা তৈরি করবে ওনার সার্কেলে। এইভাবে মন যখন, যেটা কিডস লিখছেন ও টু দ্য নাইটিঙ্গেল, অসাধারণ। মানে লজিকের সাথে এই যে অঙ্কের মিল, সেটা সত্যি আপনি করতে পারেন, সত্যি অসাধারণ। আচ্ছা, আরও একটা প্রশ্ন, মানুষের দুঃখের মূল কারণ কি আপনার কি মনে হয়? মানে যেহেতু আজ ফিলোসফির কথাই হচ্ছে, তাহলে আমরা যদি আরও একটু কোর বা ডিপ আলোচনা করতে চাই, তাহলে আপনি কীভাবে বলবেন? দুঃখের অনেক কারণ আছে, কিন্তু আমার মনে হয় দুঃখের কারণ কি কি নয়, দুঃখের কারণ কি, একটি কারণ। মানে আমরা ম্যাথমেটিক্সের লোক হিসেবে বলতে পারি সামথিং বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি, কিন্তু আমার পায়ের তলায় যদি আমি একটা শূন্য এঁকে দিই, তাহলে কি সত্যি আমি অসীম হতে পারবো? না। কাজেই আমাদের দুঃখের মূল কারণটা হচ্ছে লিমিটেশন, সীমাবদ্ধতা। একটা অদ্ভুত ব্যাপার, যেহেতু সীমাবদ্ধতা দুঃখের মূল কারণ, এই জন্য যত রকম লিমিটেশন আছে, প্রত্যেকটা লিমিটেশনই কিন্তু এল দিয়ে শুরু। যেহেতু লিমিটেশন কথাটা এল দিয়ে শুরু, limitations of life, limitation of love and limitation of language. Life, love and language. Limitation of lifeটা খুব সহজ। মারা যাওয়ার সময় মনে হতে পারে এ সুন্দর ভুবন ছাড়ি মনো নাহি যেতে চাহে, বাট উই মাস্ট হ্যাভ টু গো। একটা বই তিনটে জীবন তুমি পাবো না। আবার লিমিটেশন অফ, যদি আপনি লাভ বলেন, শচীন তেন্ডুলকর হয়তো মনে করছেন যে আমাকে 1 কোটি লোক ভালোবাসে, মেসিকে কেন 5 কোটি লোক। মেসি হয়তো মনে করছেন আমাকে 5 কোটি লোক ভালোবাসে, কিন্তু প্রভু জেসাস ক্রাইস্টকে কেন 100 কোটি লোক। এই কথার উত্তর উনি, এই গল্পটা সবার জানা গল্প, একটা একটা বাবা আর তার ছেলে তার একটা গাধাকে নিয়ে যাচ্ছে এরকম রাস্তায়, একটা মোড়ের মাথায় এসছে, বলছে এরা কি বোকা, এরা গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কেউ চড়েও নি। তখন বাবা ছেলেটাকে চড়িয়ে পরের যাচ্ছে, পরের মনের মাথায় যেই এসছে, কিছু লোক বসেছিল, বলছি এরা কি, একটা বৃদ্ধ বাবা গরমে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর তুই কিনা গাধার পিঠে চেপে যাচ্ছিস। এবার বাবা গাধার পিঠে চেপে ছেলেটিকে নামিয়ে দিয়েছে। আবার যেই পরের মনের মাথায় গেছে, বলছে যে এ কি নিষ্ঠুর বাবা, শিশুটা হাঁটছে আর তুই কিনা গাধার পিঠে। এবার যখন পরের মনের মাথায় গেছে দুজন একসঙ্গে চেপে, তখন লোকে বলছে এরা কি মানুষ, একটা ছোট্ট গাধা, এর মধ্যে দুজন মিলে চেপে বসেছে। দোজ হু ওয়ান্টস টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবডি। যে সবাইকে আসলে সন্তুষ্ট করতে চায়, সে আসলে কাউকেই সন্তুষ্ট করতে চায়। যাতে আরো আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে। সেই জন্য এটা হচ্ছে লিমিটেশনস অফ লাভ। অ্যান্ড নেক্সট পার্ট ইজ, এটা খুব ভাইটাল, লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার সীমাবদ্ধতা। কবি বলছেন, ফর উই আর বাউন্ড হোয়ার দ্য ম্যান হ্যাজ নট ইয়েট ডিয়ার টু গো অ্যান্ড উই উইল রিস্ক টু শিপ আওয়ারসেলভস অ্যান্ড অল। যেটা আমাদের কবিগুরু বলছেন, আমরা যাব যেথায় কোনো যাইনি নে সাহস করি, ডোবে যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। কিন্তু দলের সেই কবিতার সেই ফোর্সটা কবিগুরুর কবিতায় আমরা পাচ্ছি না, কারণ এটা ভাষান্তর হয়েছে। যেমন আমরা যদি বলি অভিমান, ইংলিশে হয়তো ডিকশনারিতে হয়তো দেখা যাবে অ্যাঙ্গার, কিন্তু রাগ আর অভিমান কি এক? অভিমানের মধ্যে মোর স্পেশাল ইন দেয়ার। তাহলে আমরা নিজেদের ভাষাতেও সব কথা প্রকাশ করতে পারি না। যদি আমরা পারতাম, তাহলে কি আমরা হাসতাম? তাহলে কি আমরা কাঁদতাম? আজ থেকে যদি আমরা প্রতিজ্ঞা করি, হাসি পেলে আমরা হাসবো না, বলবো রাম, রাম মানে হাসি। যদি দুঃখ হয় আমরা কাঁদবো না, বলবো শ্যাম, শ্যাম মানে কান্না। হবে? উই মাস্ট হ্যাভ টু লাভ, উই মাস্ট হ্যাভ টু ক্রাই। এটাই হচ্ছে ভাষার সীমাবদ্ধতা। ওয়ার্ডসওয়ার্থ এক জায়গায় বলছেন, টিয়ার্স আর নাথিং বাট দ্য মেল্টেড ল্যাঙ্গুয়েজ। চোখের জল কিচ্ছু নয়, গলে পড়া ভাষা মাত্র। এই তিনটে, লিমিটেশন অফ লাইফ, লিমিটেশন অফ লাভ অ্যান্ড লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ, এই তিনটেকে যদি আমরা অতিক্রম করতে পারি, আমার মনে হয় এই পৃথিবী থেকে দুঃখ চলে যাবে। আচ্ছা, তাহলে তো এখন ব্যাপার হচ্ছে, এতটা কোর ভাবনা চিন্তা তো আজকাল খুব কম মানুষই ভাবনা চিন্তা করে।
তাহলে আজকে যদি ভাবা যায় যে প্রাসঙ্গিক কারা, তাহলে আজকের এই সমাজ ব্যবস্থা, আজকের জীবন বা এতে কিভাবে এই মানে প্রাসঙ্গিক কথাটা আপনি যদি বলেন, এটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আপনি, যে ভাবনাটা এটা একটু হাইপোথেটিক্যাল হয়ে গেল বলতে পারেন, একটু ফিলোসফিক্যাল হয়ে গেল। যদি আমরা বাস্তবের মাটিতে নিয়ে আসি, তাহলে একটু যদি আমরা অন্যভাবে চিন্তা করি, মানে আমরা যদি আমাদের চাহিদাগুলোকে একটু যদি কমাতে পারি, এক জায়গায় মানে যদি আমরা বলি এরকম, আমরা যদি আরও নিচুভাবে মানে অতিরিক্ত উচ্চাসা না করে যদি আমরা বাঁচতে পারি আর কি, মানে অন হাই দ্য টেম্পেস্টস হ্যাভ মাচ পাওয়ার টু রেক, টু বেস্ট টু বাইট বিনিথ অ্যান্ড দ্য সারফেস ফর দ্য নেক। মানে ঊর্ধ্বে যে উদ্যত বজ্র বিধ্বংসী ঝঙ্কার, অধৈ উত্তম বন্ধু মটকাবে না ঘাড়। সেভাবে আমরা যদি চলতে পারি, মানে সাদাসিধে জীবন এবং উচ্চ চিন্তা, তাহলে আমাদের দুঃখটা কাটতে পারে। মানে আমরা যদি ছোট হয়ে বেঁচে যদি বড়ভাবে চিন্তা করতে পারি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। লোকে বলে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, মানে সাদাসিধে জীবন এবং উচ্চ চিন্তা, কিন্তু আমি বলি উল্টোটাও খারাপ নয়। হাই লিভিং অ্যান্ড সিম্পল থিঙ্কিং, আপনার জীবন আপনি রতন টাটার মতো জীবন কাটাবেন, কিন্তু আপনি চিন্তা করতে পারবেন ওই গ্রামের ওই লোকটাকে রাস্তায় যেতে গেলে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা লাগবে। মানে সেটাও কি কম ব্যাপার? সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং যেমন একটা ব্যাপার, উল্টোটাও কিন্তু কম ব্যাপার নয়, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, বরং এটা তো আরো আরো বৃহত্তর পার্সপেক্টিভ। সুতরাং আমরা যদি স্বাভাবিক মানুষের মতো চিন্তা করি, আমার মনে হয় আমাদের যে ইগো এবং আমাদের যে লোভ, যদি আমরা একটু ইয়ে করতে পারি, একটু যদি যেটা ইয়ে বলছেন স্বামীজি বলছেন ইনার স্পিরিচুয়ালিজম, মানে অন্তরাত্মা, মানে অন্তরের মধ্যেই ঈশ্বর, যেটা দীনদয়াল উপাধ্যায়জি বলছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি বলছেন ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, সবার মধ্যেই নিজের অস্তিত্ব। এটা যদি একটু খুঁজে, একটু যদি মানুষ সেটাকে মানে ইয়ে করতে পারে, যদি নিজের মন থেকে যদি উপলব্ধি হতে পারে আর কি, মানে আমি মেনে নেওয়ার কথা বলছি না, আমি মনে নেওয়ার কথা বলছি, তাহলে আমার মনে হয় আপনি যে ইয়েটা বলছেন, হয়তো অত ফিলোসফিক্যাল কনসেপ্টে না গিয়েও মানুষ কিন্তু অনেক ভালোভাবে থাকতে পারে। যে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে আপনি বললেন যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং বা হাই লিভিং সিম্পল থিঙ্কিং, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার যে সেই ক্ষেত্রে এরা আজকের দিনে প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছেন এই থট প্রসেস বা এই থিঙ্কিং বা এই ভাবনাগুলো, তাহলে সেটা কেন, সেটাকে আর একটু যদি এক্সপ্লেন করেন। এটা হচ্ছে মানুষের কি লোভটা বেড়ে যাচ্ছে প্রথম কথা, মানে আরও কিছু চাই, মানে আমাকে এটা চেয়েছি তো আমাকে পরের দিন আবার এটা আনতে হবে, এটা আনতে, কিন্তু এভাবে তো কোনো শেষ নেই, আপনি তো অন্তহীন। লোভ এবং ইগো একটা অন্তহীন জিনিস, নিজেকে নিজের মধ্যে একটা অনুশীলনের মধ্যে আনতে হবে, নিজেকে তো এক না এক জায়গায় তো ডিসিপ্লিন আনতেই হবে। আমি যদি বলি সে করেছে বলে আমি কি করবো, এটা তো একটা জগৎ এভাবে চলতে পারে না, তাহলে তো তাকে পদে পদে হোঁচট খেতেই হবে। মানে একটা জায়গায় কেন মানুষের ইগো যখন মানুষের থেকে বড় হয়ে যায়, তখন বুঝতে হবে সূর্য কিন্তু পশ্চিমে ঢলে গেছে, কেন মানুষের ছায়া তখনই বড় হয় যখন সূর্য পশ্চিমে থাকে। জীবনের সূর্য যদি পশ্চিমে ঢলে যায়, তখনই বুঝতে হবে মানুষের ইগো, মানুষের অহংকার, মানুষের লোভ, এগুলো বেড়ে গেছে। আর লোভ একটা এমন জিনিস যেটা মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, নারীর সতীত্ব নষ্ট করে, পুরুষের পুরুষত্ব নষ্ট করে, আর নেতার নেতৃত্ব নষ্ট করে, যেটা আপনি পলিটিক্সে এখন দেখছেন। তাহলে দর্শকরা দেখছেন, মানে আমরা যে আলোচনাগুলো আজকে চারিদিকেই, যেমন প্রচুর রাজনীতি, সমাজ, ক্ষয় অবক্ষয়, এত নিয়ে আলোচনা, কিন্তু তারই মাঝখানে আমাদের মনের ভিতরে যে আলোচনাগুলো অ্যাকচুয়ালি সুপ্ত হয়ে গেছে, আজকে আমাদের সামনে উত্তীয়বাবু এসে ঠিক সেই কথাগুলোই বলছে। এবং আরও যদি আমরা আরও যদি কোর থটসের দিকে যদি এগিয়ে যেতে চাই, তাহলে আপনাকে আমি যদি বলি হোয়াট ইজ ট্রুথ, মানে সত্যকে কিভাবে আপনি ডিফাইন করবেন? দেখুন, আবার ওই একই কথা বলি, ট্রুথ ইজ ট্রুথ আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ডিফাইন। সত্যকে যদি আপনি কেউ যদি বলে আপনাকে যে আমি সত্য সন্ধান করছি, তাকে আপনি বিশ্বাস করবেন, কিন্তু যে আপনাকে বলবে আমি সত্যকে খুঁজে পেয়ে গেছি, তার থেকে আপনি দূরে থাকবেন। কারণ সত্যকে খোঁজার নামটাই হচ্ছে জীবন। আমি কখনোই সত্যকে উপলব্ধি করতে পারি না, কারণ সত্য এমন একটা বিষয়। এখন কটা বাজলো? হোয়াটস দ্য টাইম নাও? এখন 5:45। মিথ্যে, দিস ইজ অলসো ফলস। এখনই জার্মানিতে ফোন করুন, অন্য সময় বলবে। এখনই ফ্রান্সে ফোন করুন, অন্য সময় বলবে। যদি সত্য ট্রুথ হতো, মানে ট্রুথ যদি ইউনিক হতো, তাহলে তো একই সময় হতো।
তার মানে সেটাকে মানে আমরা যেটাকে আপেক্ষিক সত্য বলে মনে করছি সেটা কিন্তু সত্য নয়। It's not constant. এটা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি, এটা একটা ভ্যারিয়েবল। মানে সত্যকে যেন বলছেন আর কি, যে হু ইজ ট্রুথ ইজ নট ইম্পর্টেন্ট, বাট হোয়াট ইজ ট্রুথ ইজ ইম্পর্টেন্ট। মানে কে যে সঠিক কাজ করেছে, কে যে সত্য, সেটা আমার ভেবে কোনো কাজ নেই, কিন্তু কি যে সত্য সেটাকে খুঁজে পার করাটাই আমাদের জীবন। কারণ কি, সত্যকে আপনি যদি করেন, আপনি যদি মানুষ দিয়ে ডিফাইন করতে চান, তাহলে কিন্তু হবে না। সত্যকে যদি আপনি সত্য দিয়েই উপলব্ধি করেন, তাহলেই আপনি সত্যর মর্মটা বুঝতে পারবেন। কারণ সত্যম শিবম সুন্দরম, যিনি সত্য তিনিই শিব, তিনিই সুন্দর। এই বর্তমান সমাজ ব্যবস্থায় আপনার মানে এই যে এত স্বার্থপর হয়ে উঠেছে মানুষ চারিদিকে, এই বিষয় নিয়ে আপনি কিভাবে ভাবেন? মানে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি লোভ থেকে এটা এসেছে, স্বার্থপর হওয়ার ব্যাপারটা এসেছে লোভ থেকে। একটা গল্প আমি অনেক সময় বলে থাকি, যে একটা জায়গায় একটা কিছু লোক সেখানে বসে, কিছু লোক মহিলা কোনো একটা বিয়ে বাড়িতে বসে কিছু একটা অনুষ্ঠান করছে বা সেখানে অপেক্ষা করছে। সেই সময় একজন অ্যাঞ্জেল, একটা দেবদূত এসে তাদেরকে জিজ্ঞাসা করছে, বলছে প্রভু, ওরা জিজ্ঞেস করছে যে তোমরা কি চাও আমাকে বলো। তা বলছে, প্রভু কি বলছো, যা চাইবো তাই পাবো? বলে হ্যাঁ, তোমরা যা চাইবে অ্যাঞ্জেল এসে বলছেন, তো আমি তাই তোমাদের দেবো, দেবদূত তাই বলছেন। এবার সবাই তো ক্যালকুলেশন, লোভ মানুষের, সব ক্যালকুলেশন করতে বসে গেছে, কে কটা জিনিস চাইতে পারে। কেউ ভাবছে যে তাহলে আমি 1 কেজি সোনা চাইবো, কেউ ভাবছে আমি 10 কোটি টাকা ব্যাংকে চাইবো, নানা রকম ক্যালকুলেশন করছে। এর মধ্যে বলছেন, অ্যাঞ্জেল বলছেন যে তোমাদের কিন্তু একটা শর্ত দেবো, সেটা কিন্তু এখনো বলা হয়নি আমার। তুমি নিজের জন্য যা চাইবে, তোমার নেভার মানে তোমার প্রতিবেশীর জন্য তার থেকে কিন্তু দ্বিগুণ চাইতে হবে। এইবার তো সবাই কনফিউশনে পড়ে গেছে যে কি চাওয়া যায়। ঠিক সেই সময় একটি ছেলে উঠে দাঁড়িয়ে হাত তুলে বলছে, প্রভু আমি পেয়ে গেছি। বলছে, বল তোরা কি চাস? বলছে, প্রভু তুমি আমার একটা চোখকে অন্ধ করে দাও। বলছে যে কি? বলছে, প্রভু আমার একটা চোখ অন্ধ হলে আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু আমার প্রতিবেশীর তো দুটোই অন্ধ হয়ে যাবে, তাহলে ও তো আর চলতে পারবে না। মানে মানুষের, এটা একটা গল্প হতে পারে, কিন্তু এটা মানুষের ঈর্ষাটা কোন জায়গায় পৌঁছে গেছে চিন্তা করুন। আমার শত অসুবিধা হোক, দিস ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু আমার প্রতিবেশীর জন্য এতটুকু সুবিধা না হয়। কিন্তু অথচ মানে সবাইকে নিয়ে চলার নামই জীবন, আমরা ছোটোবেলা থেকে সেটা শিখে এসেছি। আমার নয়, এটা আমরা ছোটোবেলা থেকে শিখি। এটা মানুষ এই ভুলে যাওয়াটা, এই যে আমি যেটা বলছিলাম একটু আগে আপনাকে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাওয়াটা, ওই যে নিজের সঙ্গে নিজের যুদ্ধ। সব কিছু দেখুন, আগে কত বড় বাড়িতে মানুষ থাকতো, কত বড় জায়গা নিয়ে, তারপর আস্তে আস্তে বাড়ি ছোট হলো, এখন ফ্ল্যাট হয়ে গেছে, এবার হয়তো মাইক্রো ফ্ল্যাট হবে, মানে আরও সূক্ষ্ম হয়ে যাচ্ছে। মানুষের পরিধি যেমন ছোট হচ্ছে, তার ঘর ছোট হচ্ছে, তার মন ছোট হয়ে যাচ্ছে। এইখান থেকে মানুষকে বেরোতেই হবে। শুরুটা ওই লিমিটেশন, হ্যাঁ, শুরুটা হচ্ছে লিমিটেশন। তাহলে আলটিমেটলি মানুষের এই স্বার্থপরতা করে কোনো কিছু লাভ নেই প্র্যাকটিক্যালি। মানে কি করবেন? সে কেউ যদি 1 কোটি টাকার সম্পত্তি করে, একটা পয়সা তো সে নিয়ে যেতে পারবে না। যদি বুঝতাম একটা টাকা, একটা কয়েন সে নিয়ে যাবে, তাহলে তার একটা উত্তর করুন ভূমিকা ছিল। আপনি বলুন না যে কোনো মানুষ পৃথিবীতে পরিচিত হয়েছে তার ছেলের নাম দিয়ে, তার পড়াশোনা দিয়ে, বা তার রোজগার দিয়ে। আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনাকে, ক্ষুদিরাম তো ক্লাসে হয়তো কি করতো আমি জানি না, ক্ষুদিরামের ক্লাসে একজন ফার্স্ট হতো, ওনার নামটা কি জানেন? আমি তো জানি না, কেউই জানে না, কারণ ও তো ফার্স্ট হতো নিজের জন্য। আর ক্ষুদিরাম বোম মেরেছে হয়তো ভুল ঠিক, সেটা আলোচনার বিষয় নয়, কিন্তু তার ওই ডেডিকেশনটা তাকে আজকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। ওই জন্য সুতরাং মানুষ যে ভাবে যে আমার সন্তানের জন্য রেখে যাব, সেটাও অর্থহীন। কোনো মানুষকে তার সন্তান দিয়ে কিন্তু চেনে না, সবাইকে তার কর্ম দিয়েই চেনে। কেন? মানে কর্মই হচ্ছে মূল যোগ, কর্মের মাধ্যমেই মানুষের মুক্তি। এটাই। তাহলে এই স্বার্থপর যুগে আপনি মানে কিভাবে নিজেকে স্বার্থহীন করে? হ্যাঁ, না, স্বার্থহীন যে সম্পূর্ণ করতে পেরেছি তা বলবো না, স্বার্থ নিশ্চয়ই আছে, কিন্তু চেষ্টা করেছি কি চলে যেতে। যে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মানে ফিল করেছি যে সমুদ্রের যখনই এগুলো আসে না, আপনার ঢেউগুলো দেখবেন লাফাতে 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 এসে পাড়ের মধ্যে ধাক্কা খায়, আবার ফিরে যায়, আবার পাড়ের মধ্যে ধাক্কা খায়, আবার ফিরে যায়।
কিন্তু ওদের যে পাড়ে উঠতে না পারার যে ব্যথাটা, ওদের যে চিরন্তন যে একটা ব্যথা, আমি পাড়ে উঠতে পারলাম না, এই ব্যথাটা নিয়ে যখন ফিরে যাচ্ছে, ওইটাই হচ্ছে জীবন। ওই যে সময়ের একটা সফ্যান আন্দোলন আমরা বলি, সফ্যান হচ্ছে একটা মানে ফ্যানার সহিত বর্তমান, মানে নিত্য সমাস আর কি। মানে এই যে সুরে গাইতে গাইতে সমুদ্র ফিরে যাচ্ছে, যে উঠতে পারলাম না এবারও, এটাই হচ্ছে জীবন। কিন্তু আপনি যদি এটা ফলো করেন দেখবেন যে মানে আমরা বলি the pangs of sea can shelter at the bosom of the conch shell, and I could hear the roar of the sea through the whistles of the sail standing on the solid land. মানে সমুদ্রের যে আকুতি, এই যে পাড়ে না উঠতে পারার যে ব্যথাটা, সেটা সংকুচিত হয়ে বাসা নেয় শঙ্খের বুকে। আর আমরা যখন বাড়িতে এসে শঙ্খধ্বনি দিই, ওটা কিচ্ছু নয়, সমুদ্রের অন্তরের জ্বালার প্রতিধ্বনি। তা সমুদ্রের অন্তরের জ্বালা প্রতিধ্বনিটা প্রকাশ পাচ্ছে মানুষের শঙ্খধ্বনির মাধ্যমে। ভালো করে বুঝবেন কথাটা। তাহলে হিংসা করে লাভ কি? কারোর সঙ্গে স্বার্থপরতা করে লাভ কি? আলেকজান্ডার মারা যাওয়ার সব আগে বলে গেছিলেন যে আমাকে তোরা কবর দিলে তোমার দুটো হাত যেন খোলা থাকে, কেন যে লোকে দেখতে পায় আমি এত কিছু করলাম কিন্তু একটা কিছু নিয়ে যেতে পারিনি। যেখানে কিছুই আমার নেই, যেখানে আমি কিছুই নিয়ে যেতে পারবো না, সেখানে লোকের সঙ্গে স্বার্থপরতা করে কি করবো আমি? আচ্ছা, আপনি তো দর্শকরা বুঝতেই পাচ্ছেন ওনার জ্ঞানের পরিধিটা সত্যি কীরকমভাবে অ্যাকচুয়ালি ভাবার এই পদ্ধতিটাই আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গ বা আজকে ভারতবর্ষের বহু মানুষ ওনার দ্বারা অনুপ্রাণিত, এবং ওনাকে অনেক দিন ধরেই চিনি। তো আপনি এই যে একাধারে মানে গণিতজ্ঞ, একাধারে এই যে মোটিভেটর এবং কবি সাহিত্যিক, এই যে পুরো একটা এটা তো একটা মানে একের সাথে একের কোনো মিল নেই। মানে এটাকে কিভাবে আপনার মানে কি করে অনুপ্রাণিত হলেন, বা এটা কি করে অনুশীলন আজকে গিয়ে সেখানে আপনি এই যে একটা বিরাট একটা পাহাড়ের মতন আপনি এই জ্ঞান নিয়ে আজকে এতগুলো বিষয় নিয়ে করলেন, কীভাবে আপনি নিজেকে এক্সপ্লেন করবেন একটু? মানে অ্যাকচুয়ালি যেটা বলেছেন, মানে ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট এ পোয়েম। অঙ্কটা একটা কবিতার মতো। মানে আপনি সমস্ত কিছুকে আপনি ম্যাথমেটিক্স দিয়ে রিলেট করতে পারবেন। মানে দেখুন, কবি বলছেন, জীবনানন্দ দাশ বলছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি, শুধু আজ নির্জন বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফ্যান আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তারপর উনি এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, চুল তার কবেকার বিদিশার অন্ধকার নিশা, মুখ তার স্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দ্বীপ যেন সে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে। মানে মানে উনি পাখির নীড়ের মতো চোখ তুলে বলেছে সে এতদিন কোথায় ছিলেন। মানে কবি ওনাকে বনলতার চোখটাকে পাখির নীড়ের মতো তুলনা করলেন। অনেক কিছু তুলনা করতে পারতেন, এটা ময়ূরের মতো বলতে পারতেন, এটা হরিণের মতো বলতে পারতেন, পাখির নীড় বললেন কেন? দ্যাট মিন্স পাখি যেমন তার সারা দিনের যে ওড়ার যে ক্লান্তি সেটা নিবারণ করতে পারে পাখির বাসায় এসে, ঠিক সেরকমই আপনার কবিও তার সেই 1000 বছরের ক্লান্তি নিবারণ করতে পারে ওই কবির প্রেমিকার দিকে তাকিয়ে, বনলতার দিকে তাকিয়ে। এমনই সুন্দর চোখ। তা উনি এখানে 1000 বছরের কনসেপ্টে বলেছেন, কিন্তু আমরা তো ম্যাথমেটিক্সের লোক, আমরা এটাকে একটু সূক্ষ্ম করে নিয়েছি। আমরা ওই যে এফএক্স নয় একটু এফ ড্যাশ এক্স, একটু ওয়াই নয় একটু ডিওয়াই ডিএক্স, মানে লিমিট এইচ টেন্ডস টু এফএক্স প্লাস এইচ মাইনাস এফএক্স বাই এইচ, মানে আরও ক্ষুদ্র অবকাশে চেনা। মানে বহুদিন আমরা বলছি এরমভাবে, আমি এইভাবে এক্সপ্লেন করছি, বহুদিন অপেক্ষারও পর হয়তো যে চিঠি পাবো না আজ লিখছি তারই উত্তর। শৈশবের ছেঁড়া কাগজ, বইয়ের ফাঁকে রাখে প্রজাপতির পাখনা, দ্য বাটারফ্লাইজ কেপ্ট বিটুইন দ্য পেজেস অফ দ্য বুকস, অনলি দ্য ডেজ আর গন বাই। সময় হারিয়ে গেছে শুধু, হারানো সময়ের কোনো রহিত জীবন চেতনা, যেন ভালোবাসা প্রেম নয় কোনো এক আবিল আকুতি। শূন্য দুপুরের মতো স্তব্ধ আবেগ আমার সমস্ত বোধ আচ্ছন্ন করে। দ্য শেলস অ্যান্ড ইন্টারশেলস অফ মাই হেড কনফিউজড ইন কনফিউশন। আমার মস্তিষ্কের যত কোষ অনুকোষ দ্বিধায় আচ্ছন্ন, যত রক্তকণিকামের ঊর্ধ্বশ্বাস দেখে, বড় একা হয়ে যায়। এইবার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, দেখুন কী করে ম্যাথমেটিক্সটা আসছে। বলছি বনলতা দেবী ওনাকে প্রশ্ন করছে, কবির সাথে কথা আমার হয়ে গেছে 1000 বছর নয়, একটি সন্ধ্যা শুধু, ওয়াই নয় ডিওয়াই ডিএক্স। দুটি চেয়ার, মাঝে মাঝে একটি টেবিল, আশেপাশে অন্ধকারে মৃদু জোনাকির ঝিলমিল,
পাখির নীড়ের মাঝে একটি কথাই শুধু বলো, হোয়ার হ্যাড ইউ বিন সো লং, এতদিন কোথায় ছিলেন। মানে আমি কবিকে এইভাবে যখন আপনি রিলেট করছেন, কবিকে যখন এইভাবে বলছেন, বলছে হ্যালো ডিয়ার, অল দ্য ডায়ালগস অফ দ্য পোয়েট হ্যাভ এন্ডেড, নট 1,000 years but a sad evening, two cheers in immense trouble, one vibration was there, where had you been so long. মানে এখানে যে মানে কবিতা একজন যেটা অঙ্কের সঙ্গে যেভাবে মিশে গেছে, ফিলোসফির সঙ্গে যেভাবে আমি একটু আগেই আপনাকে বলছিলাম, ফ্রম নাদির টু জেনিত, মানে একদম মানে যেখানে মন মুক্ত হয়ে যায়, মানে মন যেখানে মানে যেটা রবীন্দ্রনাথ লিখছেন, আমি চিনি গো চিনি তো মারে ও গো বিদেশিনী। ওই বিদেশিনী কি ওই আফ্রিকার সুন্দরী ভিক্টোরিয়া ওকাম্পো? না, রবীন্দ্রনাথের জীবন চেতনা, ওটাকে বলে ডাইরেক্ট্রিক্স। আমরা ম্যাথমেটিক্সে যাকে বলি ডাইরেক্ট্রিক্স, মানে যে সরলরেখার থেকে ওই বিন্দুর সরলরেখার দূরত্ব হবে, মানে ax1 + by1 + c √(x² + b²). আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি রূপ দিই, মানে আমি সব কিছুর মধ্যে এটা মানে দেখি যে মানে ঘুরে ফিরে সেই ম্যাথামেটিক্সই চলে আসে আর কি। ওই জন্যে একটু আগেই বলছিলাম আপনাকে, আই এম নট স্টোন বাট ওয়াটার অ্যাজ আম প্লেসড, মানে যেমন পরিবেশ শুধু গড়িয়ে যেতে আর অসুবিধা হয় না, এই আর কি। তো এই মানে এইভাবে তো আপনি বহু মানুষকে আপনার জীবনে মানে মোটিভেটেড 14,000 স্টুডেন্ট পড়িয়েছি, প্রচুর মানুষ অনেক বড় বড় জায়গায় রয়েছে, কেউ বিজনেস, কেউ বিভিন্ন ধরনের ভাবে আজকে স্বাবলম্বী হয়েছে এবং তাদের সঙ্গে নিয়ে আপনি আজকে চলেছেন। তাহলে আপনার আলটিমেট মানে জীবনের গোল যদি বলতে হয়, স্পিরিচুয়ালিজম, ওকে, একদম স্পিরিচুয়ালিজম। মানে কোনো কিছুর পার্থিব কোনো কিছুর মধ্যেই কিছু নেই, কোনো কিছুর মধ্যেই পার্থিব কোনো ঘটনার মধ্যে কিছু নেই আসলে। মানে যতক্ষণ মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে, যতক্ষণ সেই সত্যের অনুসন্ধান করতে আমি জীবনের পথে পথে আজ আমি ফেরিওয়ালা এটা বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় জীবনের স্যাটিসফ্যাকশানটা আসে না। মানে আমিও মানে স্পিরিচুয়ালিজমের পক্ষে আছি, মানে রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ। কর্মযোগ হলো, জ্ঞানযোগ হলো, এবার একটু ধ্যানযোগে মন দিতে হবে, এই আর কি। সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনারা দর্শকরা দেখলেন যে ওয়ান মিডিয়া এডুটেনমেন্ট ধীরে ধীরে কী ধরনের আজকে আপনাদের সামনে পার্সোনালিটিকে নিয়ে আসছেন, এবং উত্তীয় কুণ্ডু মহাশয়ের মতন একটা বিরাট জ্ঞানের যে যার কোনো আমার মনে হয় লিমিটেশন নেই। কারণ আজকে মানুষ যেভাবে ভাবছে, ভাবনা চিন্তাগুলো যেভাবে সংকুচিত, সেই রকম একটা অবস্থায় যখন এত বৃহত্তরভাবে ব্যাপ্তি নিয়ে ভাবনা চিন্তা করা সত্যি অসাধারণ। এবং আমরা আশা করব আপনাকে আগামী দিনও এই এপিসোডসগুলোতে আমরা পাবো এবং আপনার আদর্শকে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। নমস্কার, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।